আসসালামু আলাইকুম। পেট্রোল, অকটেন, ডিজেল, সিএনজি, গ্যাস ইত্যাদি আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এগুলো আসলে কি। অনেকেই ভাবে এগুলো আলাদা সোর্স থেকে আসে। অনেকেই না জেনে ফেসবুক বা অন্যান্য অনলাইন মিডিয়াতে এগুলো নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক করে থাকে। আসলে আমরা এতটাই অলস যে কোনো একটা জিনিস জানার জন্য সেটা নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করি না, বরঞ্চ আমাদের মনের ভিতরেই সেই জিনিস সম্পর্কে একটা ধারণা বা থিওরি তৈরি করে রাখি এবং বিভিন্ন জায়গায় নিজের যে ধারণাটা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় তর্ক বিতর্ক করে থাকি। আমাদের ফ্রি সময়ে আমরা বিভিন্ন নাটক, সিনেমা, গেম ইত্যাদি নিয়ে সময় পার করে থাকি, অথচ আমাদের প্রতিনিয়ত ব্যবহার্য জিনিস কিভাবে কাজ করে বা এগুলি কী সেটা জানার তেমন একটা আগ্রহ আমাদের হয় না। আমরা যদি আমাদের কিছুটা ফ্রি সময় এসব জিনিস জানার জন্য ব্যয় করি তাহলে আমাদের কোনো ক্ষতি নাই, বরঞ্চ আপনার বাস্তব জীবনে এটা আপনাকে অনেক কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে। এই ভিডিওতে আমি জ্বালানি তেল সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার সবগুলি জ্বালানি তেলের বিষয়ে আপনাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। তখন আর আমাদের আন্দাজে বিভিন্ন ধারণা তৈরি করতে হবে না। প্রথমেই আসি অকটেন এবং পেট্রোল নিয়ে। অনেকেই ভাবে পেট্রোল ব্যবহার করলে বুঝি মাইলেজ বেশি পাওয়া যায়, আবার অনেকে ভাবে অকটেন বেশি ব্যবহার করলে হয়তো গাড়ির স্পিডটা বেশি পাবে। কিন্তু মজার ব্যাপার হলো এই পেট্রোল এবং অকটেন এই দুটো নামই আমাদের দেশের মানুষেরই দেওয়া। বাইরের দেশে পেট্রোল বা অকটেন নামে আলাদা আলাদা কোনো জ্বালানি তেল নেই। যেহেতু দুটো একই জিনিস, তাই বাইরের দেশের মানুষ এটাকে ইন্ডিকেট করে রন নাম্বার দিয়ে। আমি একটু বোঝানোর জন্য রূপ করতে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, ধরেন একটা গ্লাস পানি আছে, সেই একটা গ্লাস পানি আসলে একটা গ্লাস পেট্রোলিয়াম আছে, যে পেট্রোল আমরা যেটাকে বলি। তো এই পেট্রোলটা বিভিন্ন রকম হয়। ধরেন এটার ভিতরে 80% অকটেন আছে এবং 20% আছে হেপাটিন। আমরা যেটা নাম দিয়েছি এটার নাম দিয়েছি পেট্রোল। পেট্রোল কীভাবে হয়? জিনিসটা পুরোটাই পেট্রোল। এর ভিতরে 80% অকটেন আছে আর 20% আছে হেপাটিন। তো ঠিক একইভাবে ধরেন 95% অকটেন আছে এবং 5% আছে হেপাটিন, সেটার আমরা নাম দিয়েছি অকটেন। আসলে ওই পেট্রোলের ভিতরেও অকটেন আছে, অকটেনের ভিতরেও অকটেন আছে। তো এটা তো কিছুতেই নাম হতে পারে না, তাই না? মানে হলো, একটা জিনিসের নাম যদি পেট্রোল হয় এবং সেটা দুইভাবে বিক্রি করতে চান, তাহলে মানুষ জিজ্ঞেস করতে পারে, আরে পেট্রোল একই জিনিস, তাহলে দুই দাম কেড়ে, সেজন্য দুই নাম দিয়ে দাও। মানুষ সেটা বুঝবে না, দুই জিনিস ভেবে সেটা কিনবে, এবং হয়েছেও তাই। কিন্তু পক্ষান্তরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই দুটার যে বিভেদ, আসলে পার্থক্যটা কোথায় সেটার জানার আগ্রহ একদম নাই হয়ে গেছে। সংক্ষেপে এই অকটেন আইএসও এবং নর্মাল হেপাটিন সম্পর্কে কিছু কথা বলি। আমরা সবাই জানি পেট্রোল ইঞ্জিনে তেল এবং বাতাসকে সংকুচিত করে সিলিন্ডারের ভিতরে একটা বিস্ফোরণের মাধ্যমে ইঞ্জিন শক্তি উৎপাদন করে। তো সময়ের সাথে সাথে মানুষের শক্তির বেশি প্রয়োজন হয়, তখন সেই জন্য এই কম্প্রেশন রেশিওটা বাড়ানোর চেষ্টা করে, এবং কম্প্রেশন রেশিওটা বাড়িয়ে যে বিস্ফোরণটা হয় সেখানে আরও অধিক শক্তি উৎপাদন করা সম্ভব। কিন্তু এই কম্প্রেশন বেশি করার ফলে একটা সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে, কম্প্রেশন করার সময় আমরা ইঞ্জিনে যে স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্ক করে আগুন দিয়ে যে ব্লাস্টটা করাই, তার আগেই কম্প্রেশনের প্রচণ্ড প্রভাবে স্পার্ক প্লাগ দিয়ে আগুন জ্বালানোর আগেই সে নিজে প্রজ্বলিত হয় এবং ইঞ্জিনের ভিতরে নকিং এবং ডেটোনেশন এই দুইটা সমস্যা করে। তাই তখন মানুষ এই পেট্রোলিয়ামকে উন্নত করার চিন্তাভাবনা করে যাতে এই নকিং এবং ডেটোনেশন না হয়। তখন মানুষ কি করলো? মানুষ এই তেলটাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন উপাদান পরীক্ষা নিরীক্ষা করলো অ্যাড করে, যাতে এই নকিং এবং ডেটোনেশনটা না হয়। সেজন্য পরবর্তীতে 1980 সালের দিকে লেড নামক একটা পদার্থ এটাতে যোগ করা হলো, কিন্তু এগুলি কোনোটাই আসলে কাজে লাগলো না। যেমন লেডটা পরিবেশটা ভীষণভাবে দূষণ করে, যে কারণে এরকম কিছু পদ্ধতি বাতিল করা হলো। এরপর মানুষ আবিষ্কার করলো অকটেন আইএসও এবং নর্মাল হেপাটনের মিক্সার।
এই অকটেন আইএসও উপাদানটা ব্যবহার করার পরে ইঞ্জিনের ভিতরে যে নিজে বিস্ফোরণের যে সমস্যাটা ছিল সেটা একেবারে নাই হয়ে গেল। কিন্তু এই অকটেন আইএসওর উপাদানটার দাম অনেক বেশি, যে কারণে সবাই কিনতে পারলো না। এর জন্য এই অকটেন আইএসওর সাথে নর্মাল হেপাটিনটার মিশ্রণ করে বিক্রি করা শুরু হলো। নর্মাল হেপটাইন কিন্তু ইঞ্জিনের এই নকিং সমস্যার সমাধান করতে পারে নাই। সুতরাং ওই মিশ্রণে নর্মাল হেপটাইনের পরিমাণ যতই থাকুক না কেন, এই অকটেনের পার্সেন্টেজ পরিমাণ অনুযায়ী ওই তেলের নামকরণ করা হলো। সংক্ষেপে এটাকে রন বলে, RON। এটার মানে হচ্ছে রিসার্চ অকটেন নাম্বার। এটাকে আপনারা অকটেনের রেটিং বলতে পারেন। অর্থাৎ যে পেট্রোলে 80% অকটেন আইএসও আছে তার নাম হলো রন 80। যে পেট্রোলের 85% অকটেন আইএসও আছে তার নাম হলো রন 85। যে পেট্রোলের ভিতরে 85% অকটেন আইএসও আছে তার নাম হলো রন 85। এরকম করে যে পেট্রোলটাতে 100% অকটেন আইএসও আছে তার নাম্বার হচ্ছে রন 100। এইভাবে নামকরণ করা শুরু হলো। অর্থাৎ তেলটা একই, তেলটা হচ্ছে পেট্রোল, কিন্তু সেটা রন নাম্বার ডিফারেন্ট ওয়াইজ একে বিভিন্ন নামকরণ করা হলো। আপনি যদি বাংলাদেশের বাইরে যান, বেশিরভাগ দেশে গেলেই পেট্রোল পাম্পে গেলে দেখবেন ওদের যে পেট্রোল পাম্পের মেশিন আছে পেট্রোলের, সেখানে লেখা আছে 80, 85, 86, 90, 95, 100 এরকম করে রন নাম্বার দেওয়া। ওদের মেশিনের গায়ে কিন্তু কোথাও আপনারা পেট্রোল কিংবা অকটেন নামে কোনো কিছু দেখতে পারবেন না। আসলে জিনিসটা তো পেট্রোলই, কিন্তু এটা অকটেনের যে রন নাম্বার অনুযায়ী সব দেশে মার্কিং করা হয়ে থাকে এবং ওইভাবেই মানুষ তেল নিয়ে থাকে। আমাদের দেশেই একমাত্র যেখানে আপনি পেট্রোল পাম্পে অকটেন এবং পেট্রোল নামে দুইটা মেশিন দেখবেন, একটাতে অকটেন একটাতে পেট্রোল। তো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে বলে যে পেট্রোলের অকটেন বা রন নাম্বার হচ্ছে 80 আর অকটেনের হচ্ছে 95। আমি যদিও জানি না এটা কতটুকু সঠিক। এখন অকটেনের রন নাম্বার যত বেশি থাকবে তার ফলে হবে কি, আপনার ইঞ্জিনের ভিতরে যে নকিং প্রবলেমটা বা ডেটোনেশন প্রবলেমটা সেটা একেবারেই থাকবে না। আধুনিক 4 স্ট্রোক ইঞ্জিনগুলি সাধারণত কম্প্রেশন রেশিও অনেক বেশি হয়, মানে ইঞ্জিনের ভিতরে বাতাসটাকে কম্প্রেসড ওরা অনেক বেশি করে। এই অনেক বেশি করার কারণে অকটেন নাম্বার যত বেশি হবে তার মানে সে নিজে বিস্ফোরিত হবে না। যখন আপনি স্পার্ক প্লাগ দিয়ে স্পার্ক করবেন তখনই বিস্ফোরিত হবে। তাই নতুন যে সকল ইঞ্জিনগুলি আছে, নতুন জেনারেশনের যে ইঞ্জিনগুলি আছে, সেখানে রন নাম্বার যত বেশি থাকবে সেটা আপনার ইঞ্জিনের জন্য ততটাই ভালো। আসলে 4 স্ট্রোক যে ইঞ্জিনগুলি আছে সেখানে কোনো দেশের ইঞ্জিনিয়াররাই অকটেন নাম্বার রন নাম্বার 87 নিচে কোনো পেট্রোল ব্যবহার করতে নিষেধ করে। আসলে 87 উপরে ব্যবহার করাটাই শ্রেয়। তো আমাদের দেশে যেটা পেট্রোল, সেটা পেট্রোলিয়াম কর্পোরেশনের ভাষ্য অনুযায়ী 80, রন নাম্বার 80। সুতরাং আমাদের কোনো 4 স্ট্রোক ইঞ্জিনে অ্যাকচুয়ালি পেট্রোল ব্যবহার করা একদমই উচিত না। আসলে 4 স্ট্রোক ইঞ্জিনে কেন কম রন নাম্বার ইউজ করা উচিত না? কারণ হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনের ভিতরে স্ট্রোক 4টা হয়। এই যে তেলের এবং বাতাসের যে মিশ্রণটা, এটা বেশি সময় ধরে ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে থাকে, যে কারণে এই নকিং বা ডিস্ট্রাকশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে 2 স্ট্রোক ইঞ্জিনে কিন্তু এই সমস্যাটা একদমই নাই, কারণ 2 স্ট্রোকে বাতাস এবং তেল মাত্র ঢুকে এবং স্পার্ক প্লাগ হয়ে যে ব্লাস্টটা হয়, মানে 2টা স্ট্রোকের মাধ্যমে ইঞ্জিনের কাজ সমাধান হয়ে যায়। সো এই স্ট্রোক বা রেডিয়েশন হওয়ার সুযোগটা খুবই কম থাকে। তাই 2 স্ট্রোক ইঞ্জিনে আপনি পেট্রোল বা কম রন নাম্বারের অকটেন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু 4 স্ট্রোক ইঞ্জিনে যদি আপনার ইঞ্জিনটাকে ভালো রাখতে চান এবং নকিং সমস্যাটা যাতে না ফিল করতে চান, সেক্ষেত্রে বেশি রন নাম্বারের পেট্রোল ব্যবহার করা উচিত। তো 4 স্ট্রোক ইঞ্জিনে কম রন নাম্বার বা পেট্রোল ব্যবহার করলে কি সমস্যা হতে পারে? আপনার ইঞ্জিনের যে নকিং যে সমস্যাটা, মানে আপনি গাড়ি চালাচ্ছেন দেখবেন অনেক সময় হঠাৎ করে একটা বাড়ি মারে বা একটা সাউন্ড হয়, সেটা হচ্ছে নকিং। এটা হওয়ার কারণে কি হয়, আপনার ইঞ্জিনের ভিতরে যে রিং পিস্টনটা থাকে সেটা অনেক সময় ক্ষয়ে যায়। উপরে দেখবেন প্রচুর পরিমাণে কালো একটা দাগ পড়ে গেছে। আপনারা অনেকেই হয়তো ইঞ্জিনের কাজ করেছেন আপনার বাইকের, তখন আপনারা দেখতে পারবেন আপনাদের পিস্টনের উপরে পুরো একটা কালো আস্তরণ পড়ে গেছে, পোড়া দাগ হয়ে গেছে এবং শেপ চেঞ্জ হয়ে গেছে। এটা সাধারণত ইঞ্জিন নকিং প্রবলেমের কারণে হয়ে থাকে। তো আমাদের দেশে আমরা সবাই জানি কম বেশি পেট্রোল পাম্পে সবাই ভেজাল তেল ব্যবহার করে। এই কারণে আসলে আমাদের দেশের ইঞ্জিনের সমস্যাটা খুব দ্রুত দেখা যায়। তাই আমরা যখন তেল নিব তখন অবশ্যই চেষ্টা করব অকটেন নেবার, যেহেতু আমাদের আর কোনো অপশন নাই। অকটেন নেবার এবং ভালো পাম্প থেকে তেল নেবার চেষ্টা করব।
তো অনেকেই বলে পেট্রোল এবং অকটেন মিক্সড করলে আপনি মাইলেজ বেশি পাবেন। এই সকল কথায় অবশ্যই কান দেওয়া উচিত না, কারণ প্রত্যেকটা রন নাম্বার, পেট্রোল, অকটেন এগুলো সবগুলো একটা স্ট্যান্ডার্ড পরিমাপ থাকে। সুতরাং আপনি যদি পেট্রোল এবং অকটেনকে মিক্সড করেন তাহলে আপনি নিজে নিজেই একটা জিনিসকে মিক্স করতেছেন, এবং এটা কি আপনার বাইকের জন্য সঠিক বা সঠিক না সেটা আপনারা নিজেরাও জানবেন না। সুতরাং যারা বলে পেট্রোলে আপনি মাইলেজ বেশি পাবেন, অকটেনে স্পিড বেশি পাবেন, পেট্রোল অকটেন মিক্স করে চালানো ভালো, এসব কথা একদমই কোনো বাস্তবসম্মত কথা নয়। এগুলো সব বানোয়াট কথা। মানুষরা নিজের ধারণাকেই নিজে ধারণা করে এবং সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তো আমরা যারা 4 স্ট্রোক বাইক চালাই, সহজ কথায়, তারা অবশ্যই আমাদের দেশে যেহেতু বিভিন্ন ক্যাটাগরির রং নাম্বার, ভালো রং নাম্বারের তেল নাই, শুধুমাত্র অকটেনই আমাদের অপশন, সুতরাং আমরা অকটেন ব্যবহার করার চেষ্টা করব। এবং আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অন্যান্য দেশের মতো আমরাও যাতে ভালো মানের অকটেন মানে রন নাম্বার অনুযায়ী আমরা তেল কিনতে পারি সেই ব্যবস্থা করার অনুরোধ থাকলো, যাতে আমরা যাদের আমাদের সামর্থ্য বেশি তারা রন নাম্বার বেশি নিবে, আর যাদের সামর্থ্য কম তারা রন নাম্বার কম নিবে, কিন্তু অ্যাটলিস্ট খারাপ রন নাম্বার আমরা কেউই আমাদের বাইকে বা গাড়িতে ব্যবহার করব না। এখন পেট্রোল বা অকটেন নামে যে তেলগুলি বিক্রি করা হচ্ছে, এখন এটা যদি আপনি এগেনস্টে যান যে হ্যাঁ এটা পেট্রোলের ভিতরে 80 রন নাম্বার নাই বা অকটেনের ভিতরে 95 রন নাম্বার নাই, সেটা কিন্তু আপনি প্রুভ করতে পারবেন না, আপনি কারো কাছে প্রতিবাদও করতে পারবেন না, কারণ আপনাকে তো সেই রন নাম্বার লিখে তারা বিক্রি করতেছে না, তারা একটা তেলের একটা বানোয়াট নাম দিয়েছে এবং সেই নাম অনুযায়ী আমরা বিক্রি হচ্ছে। তো সরকারের কাছে আমার আবেদন থাকবে যেন বাইরের দেশের মতো আমাদের দেশেও এই পেট্রোল বা অকটেনটাকে রন নাম্বার অনুযায়ী বিক্রি করা হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকেই বলে যে পেট্রোল, ডিজেল, অকটেন এটার ভিতরে পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি মাটির নিচ থেকে আমরা যে জ্বালানি তেলটা পাই সেগুলি আসলে একটা জীবাশ্ম। হাজার হাজার বছর ধরে জীবের যে অশ্মটা আছে, যে মানে পচে যে তেলটা হয়, সেটাই হচ্ছে জীবাশ্ম। সেটা অ্যাকচুয়ালি ক্রুড অয়েল বলি আমরা। মাটির নিচ থেকে যখন এটাকে উত্তোলন করা হয় সেটা হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলটাকে বিভিন্ন রকমভাবে রিফাইনিং এবং প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়। এই প্রাকৃতিক ক্রুড অয়েলটা থেকেই আপনি অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, ইভেন কি যে সিএনজি গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস, কেরোসিন, সব কিছু আসলে এই ক্রুড অয়েল থেকেই হয়। তার মানে প্রাকৃতিকভাবে আমরা পাচ্ছি এই খনিজ যে তেলটা, সেই তেলটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন রকম তেল হয়। এখন একটা জিনিস আমাদের বাইকারদের জানা উচিত যে এই অকটেন এবং বা পেট্রোল এবং ডিজেলের ডিফারেন্টটা কী, ডিজেল দিয়ে কেন আমরা বাইক চালাতে পারি না। এখন এটার মেইন জিনিসটা হচ্ছে পেট্রোলের যে ইঞ্জিনগুলি আছে সেই ইঞ্জিনগুলি ভিতরে তেল এবং বাতাস যাওয়ার পরে কম্প্রেসড হওয়ার পরে স্পার্ক প্লাগ দিয়ে ব্লাস্ট করে আমরা শক্তি উৎপাদন করি। কিন্তু ডিজেল ইঞ্জিনটা কিন্তু একটু ডিফারেন্ট। ডিজেল ইঞ্জিনটা কি, ডিজেল ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগ থাকে না। এখানে তেল এবং বাতাস ঢোকার পরে যে কম্প্রেসটা হওয়ার পরে সে মানে একাই বিস্ফোরণ হয়ে শক্তিটা উৎপাদন করে। সুতরাং এই পেট্রোল এবং ডিজেলের ভিতরে মেইন ডিফারেন্টটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনে আপনাকে আগুন দিতে হবে একটা নির্দিষ্ট সময় পরে, এবং ডিজেল যে ইঞ্জিনগুলি আছে সেটাতে আপনাকে কোনো স্পার্ক প্লাগের মাধ্যমে আগুন দেওয়ার প্রয়োজন নাই। সে কম্প্রেশনের সময় অটোমেটিকলি নিজেই ব্লাস্ট করবে এবং শক্তি উৎপাদন করবে। এই কারণে ডিজেল ইঞ্জিনের টর্কটা বেশি হয়ে থাকে। পক্ষান্তরে যেগুলি পেট্রোল ইঞ্জিন সেগুলি কিন্তু আরপিএম বেশি দিতে পারে, মানে গতি খুব দ্রুত উঠতে পারবে, কিন্তু আপনার যে টর্কটা বেশি হবে না, হবে বিএসপিটাই বেশি। এই জন্যই ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনটা মূলত এই ডিফারেন্টের কারণে ডিজেল ইঞ্জিনে আমরা পেট্রোল ব্যবহার করতে পারি না এবং পেট্রোল ইঞ্জিনে আমরা ডিজেল ব্যবহার করতে পারি না। তো আশা করি আপনারা পেট্রোল এবং অকটেন এই দুটো জিনিসের পার্থক্যটা বুঝলেন, এবং এখন থেকে আপনারা যখন আপনাদের বাইককে তেল নেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন অকটেন নেবার জন্য, যদি 4 স্ট্রোক বাইক হয়ে থাকে, এবং 2 স্ট্রোক হলে পেট্রোল অকটেন দুটোর যে কোনোটাই নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর ডিজেল এবং পেট্রোলের পার্থক্যটাও বুঝতে পারলেন যে ডিজেল ইঞ্জিনের ইঞ্জিন ফাংশনটাই ডিফারেন্ট, যে কারণে পেট্রোল দিয়ে ডিজেল ইঞ্জিন চলবে না এবং ডিজেল দিয়ে পেট্রোল ইঞ্জিন চলবে না। পেট্রোল ইঞ্জিনের জন্য স্পার্ক প্লাগের প্রয়োজন হয়, কিন্তু ডিজেল ইঞ্জিনের জন্য কোনো স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না। এই হচ্ছে মূলত পার্থক্য।
তো যাই হোক, আমার এই চ্যানেলে এরকম টুকিটাকি জিনিস সেগুলি আমি জানানোর চেষ্টা করব। আমি আশা করব আপনারা বিভিন্ন বিনোদনের পাশাপাশি এরকম কিছু জিনিস নিজেরা জানবেন, যেসব জিনিস আপনারা নিজেরাই ব্যবহার করেন সেই সব জিনিস যদি নিজেরা জানেন যে সেই জিনিসটা আসলে ডিফারেন্টটা কীভাবে কাজ করে, সেক্ষেত্রে আপনার জন্যই সুবিধা এবং এই জ্ঞানটা আপনার বাস্তবে অনেক কাজে লাগবে এবং আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস সব কিছু বাড়িয়ে দিবে। এরকম নিয়মিত ভিডিও আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আর স্কুটার সম্পর্কে তো সব কিছু দেওয়া হবেই। আর সার্ভিস সেন্টারটা আমি যখন চালু হবে তখন প্রতিনিয়ত সার্ভিসের যে নর্মাল যে সার্ভিসিং সেগুলো কীভাবে করে সেগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আর আপনাদের সাধারণ যে সকল সমস্যা হয় স্কুটারে এই সমস্যা, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেল বা যে কোনো প্রবলেমগুলি, যে ছোটো ছোটো বেসিক প্রবলেমগুলি, সেগুলির পরবর্তী আমি একটা ভিডিও দিব যে বেসিক প্রবলেম আপনারা কী ফেস করেন। আমার এই দীর্ঘ 9-10 বছরের স্কুটারের যে অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি তো জানি যে নর্মাল প্রবলেমগুলি কী হয়ে থাকে, সেই প্রবলেমগুলি এবং সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে কী করতে হবে সেই বিষয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনাদের নজরে আসে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।